বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের দ্বিতীয় ক্লাস। এবং প্রথম ক্লাসে আমরা মৌখিক সাক্ষ্য এবং মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি পড়েছিলাম। মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছিল 3 ধারায়। মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি বলছিল 59 এবং 60, যেখানে 59 ধারায় বলা হয়েছিল যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল প্রকার বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, এটা বলেছিল 59 ধারায়। এবং 60 ধারায় বলেছিল যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মানে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ যিনি মৌখিক সাক্ষ্য দিচ্ছেন তিনি যদি যে সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন সেটা তাকে দেখতে হবে, অথবা নিজ কান দিয়ে শুনতে হবে, অথবা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হবে, তাহলেই সেটা প্রত্যক্ষ হবে। তো আজকে আমরা দেখব যে দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা কিন্তু কতদিন পড়েছি। দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা আছে সাক্ষ্য আইনের 3 ধারায়। তো দালিলিক সাক্ষ্য হলো বিচার্য বিষয় বা অনুসন্ধান বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো দলিল আদালতে উপস্থাপন করা। কিসের জন্য? আদালতে নিরীক্ষার জন্য। এটাই বলা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এছাড়া 2022 সালের সংশোধনী অনুসারে ডিজিটাল রেকর্ডস ও এক প্রকারের দালিলিক সাক্ষ্য। ডিজিটাল রেকর্ডস কাকে বলে? এই যে অডিও ফুটেজ, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, এগুলা সবই ডিজিটাল রেকর্ড। তো ডিজিটাল দালিলিক সাক্ষ্যের যেরকম সংজ্ঞা দেওয়া হয়েছে 3 ধারায়, দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি আলোচনা করেছে 61 থেকে 73। কত বলেন? 61 থেকে 73। তো সর্বপ্রথম আমরা চলে আসি, দেখেন একটু পড়ি যে সাক্ষ্য আইনের 3 ধারায় দালিলিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। কত ধারায়? দালিলিক সাক্ষ্য বল দিবেন 2 প্রকার, একটা হলো প্রাথমিক সাক্ষ্য আর একটা কি মাধ্যমিক সাক্ষ্য। অর্থাৎ দালিলিক সাক্ষ্য হলো 2 প্রকার, একটা হলো প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য। তো 61 ধারায় বলা হয়েছে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের যে 61 ধারায় বলছে, এই 61 ধারায় বলছে যে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যায়। এখন প্রশ্ন হলো প্রাথমিক সাক্ষ্য কি? স্বয়ং মূল দলিল বলে প্রাথমিক সাক্ষ্য। ধরেন আপনার কাছে যে আইন পাঠ বই আছে, এই বইটা হলো প্রাথমিক সাক্ষ্য। আর এই বই দেখে যদি কেউ হুবহু লেখে, ফটোকপি করে, ছবি তোলে, এইটা বলে মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? তাহলে আমাদের সাক্ষ্য আইনের 61 ধারায় বলতেছে যে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, আবার কি মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। ধরেন প্রশ্ন উঠছে যে ক এবং খ বিবাহিত কিনা। এখন ক ওই কাবিননামা দেখাইছে, এখন কাবিননামার 61 ধারা তথ্য অনুসারে কাবিননামার অরিজিনাল কপিও দেখাইতে পারে, অথবা কি ফটোকপিও দেখাইতে পারে। তাহলে আমরা জানলাম যে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে। কত ধারায় বলেছে? 61। তারপরে দেখেন 62 ধারায় প্রাথমিক সাক্ষ্য এবং 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন 61 ধারায় তো বলছে যে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, কিন্তু প্রাথমিক সাক্ষ্য কি, মাধ্যমিক সাক্ষ্য কি, এটা তো আমি আপনাদের বুঝাইলাম যে মূল দলিল। কিন্তু এই কথাগুলো প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 62 ধারায়, আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 63 ধারায়। এছাড়া আন্ডারলাইন করেন 64 ধারায় বিধান করা হয়েছে ব্যতিক্রম ছাড়া, বলবেন ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম ছাড়া শব্দটা বলবেন, ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। 61 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। তারপরে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিল 62, মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিল 63। এখন 64তে এসে বললো কি, যে আপনি ব্যতিক্রম ছাড়া সবসময় দলিল প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, মানে আসল কপি দিয়ে। সবসময় যদি আপনি দালিলিক সাক্ষ্য প্রমাণ করতে চান, তাহলে কোন দলিল লাগবে? প্রাথমিক সাক্ষ্য, মানে মূল দলিল। কিন্তু ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যাবে। এই ব্যতিক্রম ক্ষেত্রগুলা কি কি সেটা বলছে 65 ধারায়। এই দেখেন কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে, সেটা 65 ধারায় বলা হয়েছে। তাহলে আমরা ঝটপট কয়েকটা সেকশন পড়ে ফেলছি। দেখেন 61 ধারায় বলছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 62।
মাধ্যমিক সাক্ষ্যের সংখ্যা কত? 63। তারপরে বললো যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে কি দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা। কত? 64। আর ব্যতিক্রম গুলো কি কি সেটা বলছে কত? 65। জি, তো এটা আমরা জাস্ট একটু ধারণা নিলাম, এগুলো এখন বিস্তারিত দেখবো। দেখেন তো এখানে একটা ছক আছে, দেখেন বলছে যে প্রাথমিক সাক্ষ্য দ্বারা আর মাধ্যমিক সাক্ষ্য দ্বারা কত দ্বারা ভাই? 61। তারপরে প্রাথমিক সাক্ষ্যের সংখ্যা যে তীর চিহ্ন দিয়ে আবার দিছে কত? 62 দ্বারা। আর মাধ্যমিক সংখ্যা সাক্ষ্যের সংখ্যা কত? 63 দ্বারা। আর মাঝে দেখেন ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে কত দ্বারা? 64। আর যে সকল ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যায় সেটা বলছে কত? 65। এখন নিচে এই বিষয়গুলোর ব্যাখ্যা করছে, আমরা একটু পড়ি। দেখেন সর্বপ্রথমে আসেন দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, পেয়েছেন? সাক্ষ্য আইনের কয় ধারা অনুযায়ী? 3 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন। আদালতের পরিদর্শনের জন্য যে সকল দলিল দাখিল করা হয় সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। আদালতে কিসের জন্য? পরিদর্শনের জন্য যে সকল দলিল আদালতে দাখিল করা হয় সেগুলোরে কি বলে? দালিলিক সাক্ষ্য। ইংরেজিটা দেখেন, অল ডকুমেন্টস মানে সকল দলিল প্রডিউসড পরিদর্শন করা হয় ফর দ্য ইন্সপেকশন মানে আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয় অফ দ্য কোর্ট আর কল ডকুমেন্টারি এভিডেন্স। যে সকল দলিল আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয় সেই সকল দলিলে কি বলে? ডকুমেন্টারি এভিডেন্স। যেহেতু এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 অনুসারে দলিল বলতে ডিজিটাল রেকর্ডও যুক্ত হবে, আন্ডারলাইন করেন, ডিজিটাল রেকর্ডও যুক্ত হবে, সেহেতু দালিলিক সাক্ষ্য বলতে ডিজিটাল সাক্ষ্য অন্তর্ভুক্ত হবে। দেখেন আপনারে একজন হত্যার হুমকি দিছে ফোনে এবং আপনি কল রেকর্ডিং রেখে দিছেন। 2022 সালের আগ পর্যন্ত এই হত্যার হুমকি যে কল রেকর্ডিং এটা আদালতে উপস্থাপন করা যেত বটে, বাট এটা সাক্ষ্য হিসেবে গৃহীত হতো না। এই ডিজিটাল রেকর্ডকে সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে আমাদের সাক্ষ্য আইনে কত সালে? 2022 সালে। এখন আপনার একজন হুমকি দিছে, ভিডিও কলে হুমকি দিছে বা ছবি দিছে, এই সব কিছু সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, কারণ ডিজিটাল রেকর্ড এখন এক ধরনের কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। তা আমরা চলে এসে 61 ধারা। দেখেন ধারা 61, দলিলের বিবরণ প্রমাণ, প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস। ইংরেজিটা আন্ডারলাইন করেন, দলিলের বিবরণ প্রমাণ মানে প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস। 61 ধারায় বিধান করা হয়েছে কোন দলিলের বিবরণ, আন্ডারলাইন করেন, প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। তাহলে দলিলের বিবরণ কি দ্বারা প্রমাণ করা যাবে? প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য। এই যে দেখেন, দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুফড আইদার বাই প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স। অতঃপর আন্ডারলাইন করেন 64 ধারায় বলা হয়েছে, কত ধারা? 64 ধারায় বলা হয়েছে বর্ণিত ব্যতিক্রম ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। তাহলে আমরা 61 আর 64 এই দুইটা ধারা যদি একসাথে পড়ি, বলা যায় যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, বাট সবার আগে কোনটা প্রাধান্য পাবে? প্রাথমিক সাক্ষ্য। যদি কোনো কারণে প্রাথমিক সাক্ষ্য হারায় গেছে, পুড়িয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে, বাট প্রাথমিক সাক্ষ্যও আছে মাধ্যমিক সাক্ষ্যও আছে, প্রাধান্য পাবে কোনটা? প্রাথমিক সাক্ষ্য। তো এখানে আমরা যদি দেখি যে পরের পেজে দেখেন, সুতরাং 61 ধারা অনুযায়ী কোন দলিলের বিবরণ 2 প্রকার সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স। এখানে কি বলছে? স্বয়ং দলিলটি দ্বারা। প্রাথমিক সাক্ষ্য আমি একটু আগে বললাম না, প্রাথমিক সাক্ষ্য হলো স্বয়ং দলিল। আর নতুন যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলি, দলিল বলতে যে আমাদের ট্রাঙ্কের ভিতরে, আলমারির ভিতরে যে বড় বড় ওই যে স্ট্যাম্প 500 টাকা 50 টাকা 2 টাকা যে স্ট্যাম্প হলুদ হলুদ যে দলিল, ওই দলিল না। দলিল বলতে পদার্থের উপর কিছু লেখা হলেই সেটা কি? দলিল। সেই হিসেবে আপনার খাতা, আপনার বই, এগুলোও কি? দলিল। তো প্রাথমিক সাক্ষ্য স্বয়ং দলিলটি দ্বারা, আর মাধ্যমিক সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স প্রাথমিক দলিলের নকল বা কপি দ্বারা। তো 61 আর 64 তো মোটামুটি আমরা বুঝছি না ভাই? এই জায়গার যে আলোচনা আছে এই আলোচনা অনেক বড়, এগুলাতে আমরা না যাই, আমরা সরাসরি বিগত বছরের প্রশ্ন যাব। আমি তো একটু বোঝাই দিছি যে দলিল যদি বলে প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, কত দ্বারা? 61। তবে ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া সবসময় প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, কত? 64। আর ব্যতিক্রম গুলো কি কি? কত দ্বারা? 65।
ধন্যবাদ। বিগত বছর প্রশ্ন দেখেন, একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, গৌণ সাক্ষ্য দ্বারা, স্বয়ং দলিলটি দ্বারা, উপরে যে কোনো একটি দ্বারা। যদি বলেন স্যার গৌণ সাক্ষ্য কি, মাধ্যমিক সাক্ষ্যের আর এক নাম গৌণ সাক্ষ্য। ইংরেজিতে বলে সেকেন্ডারি এভিডেন্স। ইংরেজিতে কি বলে? প্রাইমারি রে বলে প্রাথমিক বা মুখ্য। বাংলা আপনারা কনফিউজ করতে পারে, প্রাথমিকের আর এক নাম কি? মুখ্য। আর সেকেন্ডারি এর এক নাম কি? গৌণ বা মাধ্যমিক। বুঝতে পেরেছেন? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে উপরে যে কোনো একটির দ্বারা। আমরা চলে এসে 62 দ্বারা দেখেন, প্রাইমারি এভিডেন্স। পীযুষ আসছে? পীযুষ শুক্রবারে আবার দাওয়াত আছে নাকি? দেখেন 62 ধারায় প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। 62 ধারায় বলা হয়েছে আদালতের গোল দিবেন পরীক্ষণ বা পরিদর্শনের জন্য, এই দুইটা শব্দ গোল দেন। আদালতের পরীক্ষণ বা পরিদর্শনের জন্য স্বয়ং যে দলিলটি দাখিল করা হয় সেই দলিলটিকে প্রাথমিক সাক্ষ্য বলে। প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল হলো গোল দিবেন সর্বোত্তম সাক্ষ্য, মানে দলিলের মধ্যে মূল দলিলও আছে, ফটোকপিও আছে। সর্বোত্তম কোনটা? মূল দলিল যেটা সেটা। 64 ধারা অনুসারে দলিলের বিবরণ প্রমাণ করতে প্রাথমিক সাক্ষ্য সর্বপ্রথম দাখিল করতে হবে। এখন ভাই 62 ধারায় আপনাদের যাতে পুরাতন বইতে যতটুকু আছে আপনার কম পড়া লাগবে, বেশি পড়া লাগবে না। মূল দলিল দিয়ে কি বলে? প্রাথমিক সাক্ষ্য। এখন ওই জায়গায় আরো কিছু কথা আছে যার বইতে নাই, তার দরকার নাই, বাট আমাদের কথাগুলো শুনেন। দেখেন 62 ধারা অনুসারে প্রাথমিক দলিল বলতে নিম্নলিখিত দলিলগুলো অন্তর্ভুক্ত হবে। কি কি? 1 নাম্বার দেখেন, 1 আদালতের পরীক্ষণ বা পরিদর্শনের জন্য দাখিলকৃত স্বয়ং মূল দলিলটি একটা কি হবে? প্রাথমিক সাক্ষ্য। আপনি যদি আদালতে আমাদের যে আইন পাঠ আপনি পড়তেছেন, আইন পাঠের কপি দেখান, এটা কি দলিল, কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। কেন? এটা মূল বই। আচ্ছা, 2 নাম্বার দেখেন, কতিপয় খণ্ডে সম্পাদিত দলিলের গোল দিবেন প্রত্যেক খণ্ড উক্ত দলিলের প্রাথমিক সাক্ষ্য। লেনদেনের প্রত্যেক পক্ষের দখলে যেন প্রাথমিক বা মূল দলিল থাকে সেটা নিশ্চিত করতে যতজন পক্ষ থাকে ততগুলো দলিল লিখিত সম্পাদন করা যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটি দলিল প্রাথমিক সাক্ষ্য এবং উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে উক্ত দলিল সমূহের যে কোনো দলিল মূল বা প্রাথমিক সাক্ষ্য হিসেবে দাখিল করা যেতে পারে। একটু ব্যাখ্যা দেই। আপনার ধরেন আইন পাঠের পেজ নাম্বার কত? 1200-1300 আছে। এই প্রতিটা পেজে এক একটা কি? প্রাথমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? আবার যতজনের কাছে এই যে আইন পাঠ বই আছে, ধরেন সপ্তম সংস্করণে 2000 কপি আছে, 2000 কপি কি? প্রাথমিক সাক্ষ্য। অনেক সময় সালিশি হইছে, দুই পক্ষের মধ্যে আপস মীমাংসা হইছে, এখন ওই পক্ষ হলো মোট, বাদী পক্ষে ছিল একজন, আসামি পক্ষে ছিল 4 জন। এখন ওই যে আপোষ নামার যে কপি 4 জনই রাখতে চাই, একই কপি আছে কয়জনের কাছে? 4 জনের কাছে। বাদীর কাছে একটা আছে আর 4 জনের কাছে আছে 4টা। তাহলে এই 5টাই কি কপি, কি দলিল বলেন তো? প্রাথমিক সাক্ষ্য। তাহলে কতিপয় দলিল যদি কতিপয় খণ্ডে সম্পাদিত হয়, মানে একটা দলিল যদি কতিপয় খণ্ডে সম্পাদিত হয়, প্রতিটাই একটা প্রাথমিক সাক্ষ্য। আপনার চেক বইতে যতগুলো পাতা আছে সবগুলা কি? প্রাথমিক সাক্ষ্য। আচ্ছা, এই যে যেমন দেখেন এই জায়গা বলা আছে, যেমন সালিসি রোয়েদাদ 4 কপিতে প্রস্তুত করা হয়েছিল কারণ সালিসি কার্যধারায় 4 জন পক্ষ ছিল। যে কথা আমি বললাম, সালিসি রোয়েদাদ মানে হলো সালিসির যে রায়, রোয়েদাদ শব্দের অর্থ রায়। বুঝছেন? তা সালিসির রোয়েদাদ, ওই সালিসির পক্ষ ছিল কয়জন? 4 জন। তাহলে 4 জনের কাছে যদি 4টা কপি থাকে, 4টাই হলো প্রাথমিক সাক্ষ্য। প্রত্যেকটি কপি সালিসকারীগণ কর্তৃক স্বাক্ষর করা হয়েছিল, প্রত্যেকটি কপি প্রাথমিক সাক্ষ্য। বুঝছেন? আচ্ছা, 3 নাম্বার দেখেন, আপনার এগুলো মুখস্থ করার দরকার নাই, আপনি অনুধাবন করবেন যে মূল দলিল প্রাথমিক সাক্ষ্য, আবার একটা দলিলে যদি অনেক কপি থাকে সবগুলোই কি? প্রাথমিক সাক্ষ্য। 3 নাম্বার দেখেন, যখন কোনো দলিল আন্ডারলাইন করেন প্রতিলিপি সহ সম্পাদিত হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি প্রতিলিপি এর গোল দিবেন সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হবে। আপনি যেমন কি লেখছে, চেক, আপনি যে চেক দিয়ে যখন ব্যাংক থেকে টাকা তুলেন, আপনার স্বাক্ষর করা অংশ কার কাছে থাকে? ব্যাংকের কাছে থাকে। আর আপনার চেক বইতে আরো ছোট একটু অংশ থাকে না, ওইটুক তো আপনার কাছে থাকে। তাহলে ওই জায়গায় আবার সিল মারে
অথবা ব্যাংক। তাহলে আপনি যেটা মনে রাখবেন যে আপনি যে এটা সম্পাদন করছেন এটা জমা দিচ্ছেন কার কাছে? ব্যাংকের কাছে জমা দিয়ে টাকা নিচ্ছেন। তাহলে আপনি যেটা সম্পাদন করছেন এটা আপনার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য। এটা একটু, এতক্ষণ বলছি যে ফটোকপি করলে মাধ্যমিক সাক্ষ্য, আর এখন হলো আমি যেটা সম্পাদন করছি এটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, আর ওর ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য। ধরেন আমাদের গ্রামগঞ্জে বলে এই আওয়াজ বদল নাকি, বিনিময় বলে এক্সচেঞ্জ করে, যে আমার 1 বিঘা ওই নির্মল ভোগ করবে আর নির্মলের 1 বিঘা আমি ভোগ করব। আমরা দুইজনের জমি কি করছি? এক্সচেঞ্জ করছি। তাহলে এই ক্ষেত্রে আমি যে এক্সচেঞ্জ করছি যে আমি অমুক আমার 1 বিঘা জমি নির্মলের অমুক বিঘা জমির সাথে এক্সচেঞ্জ করলাম, এই দলিলটা আমি সম্পাদন করছি, সাক্ষী অমুক অমুক অমুক। আমার দলিলটা আছে নির্মলের কাছে, আবার নির্মল যে যা আমারে যে দান করছে ওইভাবে লেখছে, ওই সাক্ষী সব একই, কিন্তু নির্মলের সম্পাদিত দলিল আছে কি আমার কাছে। তাহলে আমি যেটা সম্পাদন করেছি, মানে আমার যে দলিলটা আমি সিগনেচার করছি এটা কার কাছে? নির্মলের কাছে। তাহলে আমার সিগনেচার করা দলিলটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু আছে কার কাছে? নির্মলের কাছে। নির্মলের ক্ষেত্রে একটা মাধ্যমিক সাক্ষ্য। বুঝেন কিনা? আবার নির্মলের যে 1 খণ্ড আমি ভোগ করতেছি ওই দলিল আছে কার কাছে? আমার কাছে। তাহলে নির্মল যেটা সিগনেচার করছে এটা নির্মলের ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য, আর আমার ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? এই যে দেখেন, যখন কোনো দলিল প্রতিলিপি সহ সম্পাদিত হয় সেক্ষেত্রে প্রত্যেকটি প্রতিলিপি এর সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হবে। যেমন কি বলেন? চেক। 4 নাম্বার দেখেন, এখন আবার যদি বলেন স্যার সম্পাদনকারীর বিরুদ্ধে মানে কি বলতেছে? আমি তো চেক দিছি, চেকে আবার ওই যে ব্যাংকার সিল স্বাক্ষর মারছে না, সিল স্বাক্ষর মারে তো উনি রাখছে, তাহলে ওইটা উনার ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য, কিন্তু আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। আচ্ছা, এরপরে দেখেন 4 নাম্বার, যে ক্ষেত্রে কতিপয় দলিল একই পদ্ধতিতে প্রস্তুত করা হয় সেক্ষেত্রে এমন প্রস্তুতকৃত প্রত্যেকটি দলিল প্রাথমিক সাক্ষ্য হবে। যেমন মুদ্রণ, লিথোগ্রাফি, ফটোগ্রাফি এর প্রস্তুতকৃত দলিল একই তারিখে একই প্রক্রিয়ায়, আন্ডারলাইন করেন, একই তারিখে একই প্রক্রিয়ায়। যেমন মুদ্রণ যন্ত্র দিয়ে প্রথম আলো 4 লক্ষ সংবাদপত্র প্রকাশ করলো, প্রত্যেকটি সংবাদপত্র মূল দলিল বা প্রাথমিক সাক্ষ্য। একটু বুঝেন, এটা একটু বোঝার বিষয় আছে। প্রথম আলো প্রতিদিন ধরেন 4 লক্ষ কপি প্রকাশ করে, প্রিন্ট করে, তাহলে এই 4 লক্ষ কপির প্রতিটাই এক একটা কি প্রাথমিক সাক্ষ্য। কিন্তু ভাই এই 4 লক্ষ কপি কি একটা মূল কপি থেকে তৈরি করছে না? বুঝেন কিনা? 4 লক্ষ কপি তো একটা মূল দলিল, মূল কপি আছে, সেখান থেকে না 4 লক্ষ তৈরি করছে। তাহলে এই ওই একটার সাথে যদি আমরা 4 লক্ষের তুলনা করি তাহলে ওই একটা হলো প্রাথমিক সাক্ষ্য আর এই 4 লক্ষ হলো মাধ্যমিক সাক্ষ্য। বুঝেন কিনা? কিন্তু তুলনাটা যখন ওই একটা বাদ, তুলনাটা যখন 4 লক্ষের একটার সাথে একটা, তখন সবগুলোই প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? ধরেন 1 লোকের 10 ছেলে আছে, 10 ছেলের সাথে যদি বাবার তুলনা করি তাহলে বাবা হলো প্রাথমিক সাক্ষ্য আর 10 ছেলে কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝছেন? কিন্তু যখন বাবা বা 10 ভাই বোনের নিজেদের মধ্যে নিজের তুলনা হচ্ছে তাহলে সবাই কি প্রাথমিক সাক্ষ্য। বুঝেন নাই বোধহয়? আপনি আপনার এনআইডি কার্ড ফটোকপির দোকান থেকে 10টা কপি করছেন, এ জায়গা মূল এনআইডি কার্ড প্রাথমিকটা কি আর 10টা কি মাধ্যমিক, কিন্তু মূলটা বাদে যদি ওই 10টার একটার সাথে একটা তুলনা করেন তাহলে প্রতিটাই কি প্রাথমিক সাক্ষ্য। বুঝতে পেরেছেন? আখিনুর মনে হয় বোঝেন নাই। বুঝছেন? আচ্ছা, এই কথাই বলছে। বা কম্পিউটারে লিখিত একটি চুক্তিপত্রে 5 কপি একই সময় প্রিন্ট করা হলো এবং উক্ত চুক্তিপত্রে প্রত্যেক পক্ষ সেটা স্বাক্ষর করলো, প্রত্যেকটি প্রিন্ট কপি প্রাথমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? তাহলে এতটুকু যারা বুঝেন নাই তাদের, যারা কম বুঝেন বাট পাস করা দরকার, তারা মনে রাখবেন 62 ধারায় বলছে কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? স্বয়ং মূল দলিলে প্রাথমিক সাক্ষ্য বলে। মূল দলিলের যদি 1 লক্ষ কপি থাকে 1 লক্ষ কপি কি প্রাথমিক সাক্ষ্য। এতটুকু মনে রাখবেন। বুঝতে পারছেন? বিগত বছরের প্রশ্ন দেখেন। আচ্ছা, বিগত বছর প্রশ্ন পরে পড়বো, আগে আমরা 63 ধারাটা পড়ে আসি। 63 ধারায় আসেন। ধারা 63 মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স, এটার পাশে লেখেন গৌণ সাক্ষ্য।
পাশে লেখেন গৌণ সাক্ষ্য। আর প্রাথমিক সাক্ষ্যের এক জায়গা একটু লিখে রাখেন মুখ্য সাক্ষ্য, যাতে আপনাদের মনে থাকে। সাক্ষ্য আইনের 63 ধারায় গোল দেন 5 ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সাক্ষ্য আইনের 63 ধারায় বলছে কয় ধরনের সাক্ষ্য? 5 ধরনের দলিল দিয়ে কি সাক্ষ্য বলছে? মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য। প্রথমে যেটা দেখেন, জাবেদা নকল, সার্টিফাইড কপি। কি বলেন? জাবেদা নকল বা সার্টিফাইড কপি বা সইমোহরি নকল। সইমোহরি নকল। আপনি ওই যে আমরা যে সরকারি দলিলের হয় জাবেদা নকল, বেসরকারি দলিলের জাবেদা নকল হয় না। আপনি যখন সরকারি কোনো দলিলের কোনো নকল কোনো সরকারি অফিস থেকে উত্তোলন করছেন, সেটারে বলে সার্টিফাইড কপি। ওই যে আপনি জামিনের আদেশ বা জামিন নামঞ্জুরের আদেশ যে নকলখানা থেকে তুলে আনেন, এটা কি? সার্টিফাইড কপি। বুঝছেন? জাবেদা নকল। তাহলে জাবেদা নকল হলো কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। এই যে দেখেন, এই আইনে অতঃপর বর্ণিত বিধান অনুযায়ী প্রদত্ত জাবেদা নকল, সার্টিফাইড কপিজ গিভেন আন্ডার দ্য প্রভিশনস হিয়ারিন আফটার কন্টেইনড, মাধ্যমিক সাক্ষ্য মর্মে গণ্য হবে। মূল দলিলের প্রত্যয়িত নকল বা জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তবে মূল দলিলের জাবেদা নকল বা প্রত্যয়িত নকল হতে হবে সাক্ষ্য আইনে উল্লেখিত বিধান অনুসারে। যেমন থেকে আন্ডারলাইন করেন, যেমন সাক্ষ্য আইনের 76 ধারায় সরকারি দলিলের জাবেদা নকল বা প্রত্যয়িত নকল দেওয়ার বিধান আছে, এবং 76 ধারা অনুসারে সরকারি দলিলের প্রত্যয়িত দলিল বা প্রত্যয়িত দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। নিবন্ধন আইনের অধীন সাব রেজিস্ট্রার কর্তৃক মঞ্জুরকৃত নকল একটি মাধ্যমিক সাক্ষ্য। আপনি সাব রেজিস্ট্রারের কাছ থেকে যে দলিল আনতেছেন, সেটাও একটা কি? জাবেদা নকল। সেটাও কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। মূল বিক্রয় দলিলের অনুপস্থিতিতে নিবন্ধিত বিক্রয় দলিলের প্রত্যয়িত বা জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে দাখিল করা যেতে পারে। অথবা আদালত কর্তৃক, এই যে দেখেন, আদালত কর্তৃক জামিন নামঞ্জুরের আদেশের প্রত্যয়িত নকল কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। জাবেদা নকলের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা উক্ত নথিতে অবিকল নকল বা প্রত্যয়িত কপি ইত্যাদি লিখে দেয়। এখন যদি বলেন স্যার, তাহলে জামিন নামা তো আমি নকলখানা থেকে তুলতেছি, তাহলে মূল কপি কার কাছে আছে? মূল কপি কার কাছে আছে? সরকারের কাছে। আর আপনারা যেটা দিচ্ছে সেটা কি? সার্টিফাইড কপি। তাহলে জাবেদা নকল বেসরকারি দলিলের ক্ষেত্রে হয় না, জাবেদা নকল হয় কিসের ক্ষেত্রে? সরকারি দলিলের ক্ষেত্রে, এবং ওখানে লেখা থাকে সার্টিফাইড কপি বা অবিকল নকল বা প্রত্যয়িত কপি। বুঝছেন? তাহলে প্রথম আমরা 63 ধারার প্রথম যেটা পেলাম কি? জাবেদা নকল বা সইমোহরিকৃত নকল, ইংরেজিতে কি বলে? সার্টিফাইড কপি। 2 নাম্বার, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, কপিজ মেড বাই মেকানিক্যাল প্রসেস। আপনি আপনার আইন পাঠ বই ফটোকপি করছেন, যান্ত্রিক উপায় তৈরি করছেন, ফটোকপিটা হলো মাধ্যমিক সাক্ষ্য। বুঝছেন? ছবি তুলে প্রিন্ট করছেন, তাহলে আমি যে কপিটা তৈরি করলাম কিভাবে? যান্ত্রিক উপায়। তাহলে যান্ত্রিক উপায়ে যদি কপি তৈরি করি, নকল তৈরি করি, সেটাও কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। এখন যদি বলেন স্যার, তাহলে সার্টিফাইড কপির সাথে জাবেদা নকল 1 আর 2 এর মধ্যে পার্থক্য কি? একটা হইতে হবে সরকারি দলিল। সরকারি দলিলের নকল তো যে কেউ দিতে পারে না। আর 2টা যে কোনো দলিল হতে পারে। আমরা যখন ফটোকপি মেশিন দিয়ে ফটোকপি করি, তখন এটা হয়ে যাবে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল। এটা আর বিস্তারিত বললাম না। 3 নম্বরে আসেন, মূল দলিল হতে বা সাথে তুলনা করে প্রস্তুতকৃত প্রতিলিপি। মূল দলিল হতে বা সাথে তুলনা করে প্রস্তুতকৃত প্রতিলিপি, এটার সাথে 2 এর তুলনা কি? 2 যেটা, সেটা তৈরি করতে কি করে? ফটোকপি করে, যান্ত্রিক উপায়ে। আর 3 যেটা, সেটা যান্ত্রিক উপায় করে নাই। ধরেন আপনি আইন পাঠের হুবহু বই হাতে লিখছেন, এটা 2 না, এটা কিসে পড়বে? 3। বুঝতে পারছেন? তাহলে যদি আপনি হাতে লেখেন বা অন্য কোনো উপায়, যন্ত্র ছাড়া অন্য কোনো উপায় লেখেন, তাহলে একটা জিনিস দেখে যদি আর একটা জিনিস তৈরি করেন, সেটা হলো মূল দলিল হতে বা সাথে তুলনা করে প্রস্তুতকৃত কি বলেন? প্রতিলিপি। এটাও কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। তাহলে আমরা 1 নাম্বার পাইছি জাবেদা নকল। জাবেদা নকল শুধু কিসের ক্ষেত্রে হয়? সরকারি দলিল। 2 নাম্বারে পাইছি যান্ত্রিক উপায়ে তৈরি। 3 নাম্বার পাইছি অন্য কোনো ভাবে প্রস্তুতকৃত নকল। ধরেন
আমি আপনাদের একটা নোট দিলাম, এখন এই নোটটা হচ্ছে আমি যেহেতু মেইন কপি আপনারা দিছি, এটা হলো প্রাথমিক সাক্ষ্য। আপনি যদি বললাম যে নোটটা আপনারা ফটোকপি করে নেন, তাহলে ফটোকপি করে নিলে কি মাধ্যমিক সাক্ষ্য কোনটার মধ্যে পড়ে? 63 কোনটা 2 নম্বরে। যান্ত্রিক উপায় না ভাই। এখন একজন বললেন যে না আমি ফটোকপি করব না, আমার এই নোটটা দাও, আমি 10-15 মিনিটের মধ্যে হাতে লিখে নিচ্ছি, তাহলে এটাও মাধ্যমিক সাক্ষ্য। এটা হলো কত, যে 3 নাম্বার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা চলে এসেছি 4 নাম্বার, প্রতিরূপ বা প্রতিলিপি, কাউন্টার পার্টস। এটা দেখেন, এর উদাহরণ আমরা ওই জায়গায় পড়ছি, ওই যে পক্ষ দলিল সম্পাদন করেনি তার বিরুদ্ধে কোনো দলিলের সঙ্গে হুবহু মিল আছে এমন কোন দলিল বা দলিলের প্রতিরূপ, যেমন চেক সইকারীর বিরুদ্ধে চেক মুড়ি বা প্রমাণ চেক মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আমি যে চেকটা ব্যাংকে দিছি এটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু ব্যাংকে যেটা জমা হয়েছে ওনাদের ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য, সেটাই বলছে প্রতিলিপি। এটা 62তেও পড়ছি না, 62তেও পড়ছি। তাহলে আমরা কি কি পেলাম? জাবেদা নকল, যান্ত্রিক উপায় তৈরি, অন্য কোনো ভাবে প্রস্তুতকৃত, আর একটা হলো প্রতিরূপ বা প্রতিলিপি। 5 নম্বরে দেখেন, বিবরণ বিষয় মৌখিক বিবৃতি, ওরাল অ্যাকাউন্টস অফ দ্য কন্টেন্টস। যে ব্যক্তি নিজে দলিলটি দেখেছে উক্ত দলিলটির বিবরণ সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণ, তবে অশিক্ষিত ব্যক্তি কোনো দলিলের বিবরণ বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারে না যদিও সে মূল দলিলটি দেখেছে। বুঝেন নাই বোধহয়? ধরেন একটা দলিল হারাই গেছে, ওই দলিল আর পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই দলিল হারাই যাওয়ার আগে আমাদের আবুল হোসেন খান, লালন, ওনরা দেখছিল, তো ওনরা এসে যদি আদালতে বলে যে আমরা ওই দলিলে দেখছিলাম, অমুক অমুক সম্পাদনকারী আমরা পড়ে দেখছিলাম, তাহলে এটা ও কি হবে? মাধ্যমিক সাক্ষ্য, যদিও বলতেছে কি দিয়া, মুখ দিয়া। তবে যারা বলতেছে তারা যদি আবার অশিক্ষিত হয় তাহলে আবার এটা প্রযোজ্য হবে না। তাহলে আমরা, আপনি যতটা প্রিলি প্রস্তুতি যত ভালো নিবেন আপনার লিখিত প্রস্তুতি তত আগাই থাকবেন। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে লিখিত দলিল প্রমাণের পদ্ধতি আলোচনা করুন, তাহলে আমার শুরু করতে হবে 61 দিয়ে, যে প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় 61। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 62। মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 63। কয় প্রকারে? 5 প্রকারে। জাবেদা নকল 1, যান্ত্রিক উপায়ে তৈরি 2, অন্য কোনো ভাবে প্রস্তুত করে 3, কাউন্টার পার্ট বা প্রতিলিপি 4, আর দলিলের বিবরণ দেখেছে এমন কেউ কত? 5। বোঝা গেল? তো 63 ধারার 1, 2, 3 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য আশা করি বুঝতেন না ভাই। 63 ধারার 1 মানে জাবেদা নকল শুধু কি দলিলের ক্ষেত্রে? সরকারি। 2 যান্ত্রিক উপায় ফটোকপি করে করছেন, আর 3 হলো যান্ত্রিক উপায় স্যার ওই যে হাতে হাতে লিখে করছি। বুঝছেন? বিগত বছর প্রশ্ন দেখেন, নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? মূল বিক্রয় দলিল, মূল বন্ধকি দলিল, মূল বিক্রয় দলিলের খসড়া, মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। কোনটা? ফটোগ্রাফ 5টার মধ্যে কয় নম্বরে পড়ে বলেন? যান্ত্রিক উপায় 2 নম্বরে নাকি? 2 নম্বরে না? 2 নম্বরে। এখন আমরা চলে আসি যে 63 তো পাইলাম, এখন 64 দ্বারা তো আমরা জানি, 64 দ্বারায় বলেছে যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে কি দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা। তাহলে এই ব্যতিক্রম গুলো আলোচনা করছে কততে? 65 দ্বারায়। 65 ধারাটা পড়বো দেখেন, ধারা 65, যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, মানে কোন কোন পরিস্থিতিতে আপনার স্বয়ং মূল দলিল না দেখালেও হবে, কোন কোন পরিস্থিতিতে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। সাক্ষ্য আইনে 64 ধারা বিধান মতে বল দিবেন ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। কোন কোন ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায় তা সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন। 65 ধারায় বলা হয়েছে। কত ধারায়? 65 ধারায়। সাক্ষ্য আইনের 65 ধারায় গোল দিবেন 60টি ব্যতিক্রম ক্ষেত্রে। কয়টা? এই ক্ষেত্র মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কয়টি ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলিক সাক্ষ্য প্রমাণ করা যায়? 60টি। 60টি ব্যতিক্রম ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যেখানে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। 1 নম্বর দেখেন, যদি মূল দলিলটি যে ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা হবে তার দখলে থাকলে। আপনি যার বিরুদ্ধে মামলা করছেন মূল দলিলটা তার কাছেই আছে, মূল দলিলটা যদি তার কাছে থাকে তাহলে আমার আর মূল দলিল দেখানোর প্রয়োজন নাই। আমি কি দেখালে হবে? ফটোকপি দেখাইলে হবে। এমন কোন ব্যক্তির দখলে আছে যে নাগালের বাইরে, এই দলিল এমন একজন ব্যক্তির দখলে আছে
যে আরে এই মুহূর্তে কোর্টে হাজির করা সম্ভব না, ধরেন সে ওই ইরানে আছে, ইরান যুদ্ধে পড়ছে, তাহলে বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না। তারপরে দেখেন এটা কিন্তু একের মধ্যে আবার চারটে আছে, তার ভিতরে দুইটা বললাম আর কি। এমন কোন ব্যক্তির দখল আছে যে আদালতের প্রক্রিয়ার বাইরে, ওই একই কথা, মানে এমন একজন ব্যক্তির দখলে আছে, সে দেখা গেল গোপালগঞ্জে নাই, বা যে ঢাকার মধ্যে হইলে ঢাকার মধ্যে নাই, সে আসে বহু দূরে। এমন কোন ব্যক্তির দখলে আছে যে উক্ত দলিলটি উত্থাপন করতে বাধ্য, কিন্তু 66 ধারায় তাকে নোটিশ দেওয়ার পরেও দলিলটি উত্থাপন করে নাই। ফেরদৌসকে নোটিশ দেওয়া হয়েছে যে দলিল হাজির করো 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 করো, বাট করার পরেও, নোটিশ দেওয়ার পরেও সে আনে নাই, তাহলে ধরে নেওয়া হবে যে ওই দলিল ওর কাছে আছে, ও যেহেতু আনতেছে না, তাইলে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তাহলে 2 নাম্বার দেখেন, যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত মূল দলিলটি প্রমাণ করা হবে সেই ব্যক্তি বা তার প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু বল দিবেন লিখিতভাবে স্বীকার করে নিলে। আপনি একটা দলিল প্রমাণ করবেন, কিন্তু যার বিরুদ্ধে প্রমাণ করবেন সে এবং অথবা তার প্রতিনিধি বলতেছে যে না, ওই দলিলের বিষয়বস্তু ঠিকঠাক আছে, তাহলে ফটোকপি দেখাইলেই হবে, মূল দলিল দেখানোর দরকার নাই। এখন আপনি একজন আইনজীবী, আপনি আদালতে যখন ফটোকপি দেখাইছেন, ফটোকপি সাবমিট করলেন, এখন আদালত বলতেছে এই জায়গা মূল দলিল লাগবে। এখন আপনি যদি জানেন যে এই জায়গা মূল দলিল না হলেও হয়, সেক্ষেত্রে আপনার 65 ধারার এই গ্রাউন্ড গুলো আপনার জানা থাকতে হবে নাকি? নাহলে তো ওই জায়গায় আপনি আদালতে যুক্তি দেখাইতে পারবেন না। জি। 3 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে মূল দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে, ধরেন কারো ঘর পুড়ে গেছে, ঘরের পুড়ে গেলে তো ঘরের ভিতরে যে কাগজপত্র, সরকারি অফিস পুড়ে গেলে ওই কাগজপত্র তো আর হারিয়ে গেছে বা পুড়ে গেছে, তাইলে ওই সকল দলিলের ফটোকপি দেখাইলেও হবে। যে ক্ষেত্রে মূল দলিল সহজে হস্তান্তরযোগ্য হবে না, 100 বছর আগের দলিল এমন নরম হয়ে গেছে বা এমন অবস্থা যে ফটোকপি করা কি বলেন সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে, ওইটার মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। যে ক্ষেত্রে মূল দলিলটি আন্ডারলাইন করবেন 74 ধারা অনুসারে সরকারি দলিল। সরকারি দলিল আমরা সামনে পড়ব। সরকারি দলিল হলো সরকারি যে কোনো কর্তৃপক্ষের কোনো কর্মকাণ্ডের অংশরাই বলে সরকারি দলিল। আপনার এনআইডি কার্ড একটা সরকারি দলিল। যে সকল দলিল আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করেন সবগুলোই কি সরকারি দলিল। তাহলে সরকারি দলিলের ক্ষেত্রে আপনারা স্বয়ং ওটা না দেখাইয়া ফটোকপি দেখাইলেও হবে। 6 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে মূল দলিলের প্রত্যায়িত নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে, আইনেই আছে যে এই জায়গায় মাধ্যমিক সাক্ষ্য দেখাইলেই হবে, এই জায়গায় মূল দলিলের প্রয়োজন নাই। আর যে সকল দলিল আদালতে পরীক্ষা করে দেখা কি না সুবিধাজনক না। তাহলে এই পয়েন্টগুলা 7টা যে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনি মুখস্থ করবেন না, জাস্ট বারবার আমি কি রিডিং করব, তাহলে এমসিকিউ প্রশ্ন যদি আমার সামনে আসে এমনি আমি শনাক্ত করতে পারবো যে এই জায়গা কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যাবে বা ব্যতিক্রম গুলোর মধ্যে এটা আছে কিনা জেনে রাখা ভালো। দেখেন, যে ক্ষেত্রে মূল দলিলটি সরকারি দলিল বা যে ক্ষেত্রে মূল দলিলের প্রত্যায়িত নকল বা জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে, সেক্ষেত্রে শুধুমাত্র প্রত্যায়িত নকল বা জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, অন্য কোনো মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে না। যে ক্ষেত্রে মূল দলিলের অস্তিত্ব লিখিত আকারে স্বীকার করা হয়েছে, সেক্ষেত্রে মূল দলিল প্রমাণ করতে শুধুমাত্র উক্ত লিখিত স্বীকারোক্তি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে মূল দলিলের অস্তিত্ব স্বীকার করে নিছে অপর পক্ষ লিখিত আকারে, তাহলে তো আমার মূল দলিল লাগতেছে না। বিগত বছর দেখেন, বিগত বছর প্রশ্ন। আচ্ছা, এখানে ধারা 66টা একটু লেখেন, 66 ধারা 66 দিয়ে লেখেন, দলিল উপস্থিত করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল উপস্থিত করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। ওই যে একটু আগে বললাম না যে নোটিশ দেওয়ার পরেও যদি কেউ না আনে, তাহলে ধরে নিতে হবে যে ওই দলিল ঠিকঠাক আছে, তাহলে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে।
লালন সাহেবের কাছে একটা দলিল আছে, লালন সাহেবরে আদালত নোটিশ দিয়েছে যে তুমি ওই দলিল আনো, বাট নোটিশ দেওয়ার পরে উনি আনে নাই, তাহলে ধরে নেওয়া হবে যে ওই দলিলের বিষয়বস্তু ঠিকঠাক আছে, তাহলে ফটোকপি দ্বারা ওই দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে। তাহলে আমরা দেখেন 61 ধারায় পড়লাম প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে 61। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিলাম 62, মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা পেলাম 63। কয়টা? 5টা। ব্যতিক্রম ছাড়া সবসময় প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে 64। ব্যতিক্রম গুলো আছে 65 ধারায়, কয়টা? 7টা। আর নোটিশ আছে কত ধারায়? 66 ধারায়। বুঝছেন? এখন আসেন সর্বোত্তম সাক্ষ্য বা বেস্ট এভিডেন্স। সর্বোত্তম সাক্ষ্য বা কি বেস্ট এভিডেন্স। বেস্ট এভিডেন্স আমরা এটা পরে পড়ি, আগে বুঝেন। দেখেন আমরা গতকাল পড়ছিলাম যে মৌখিক সাক্ষ্য আমি নিজে যা দেখছি সেই সম্পর্কে যদি আমি সাক্ষ্য দেই সেটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য। আমি দেখছি আবুল হোসেন খান অমুক অমুক রে ঘুষি দিছে, তাহলে আমি যদি এটা বলি এটা প্রত্যক্ষ সাক্ষ্য। কিন্তু আমি দেখি নাই, আমার কাছে ফেরদৌস এসে বলছে যে আবুল হোসেন খান ভাই একজনে ঘুষি দিছে, এটা আমি দেখি নাই, আমি শুনছি কার কাছ থেকে? ফেরদৌসের কাছ থেকে। এই বিষয়ে যদি আমি সাক্ষ্য দিই যে আমার ফেরদৌস আমার বলছে এই কথা, তাহলে এটা কিন্তু প্রত্যক্ষ না, এটা হলো পরোক্ষ বা শোনা সাক্ষ্য। বুঝছেন? তাহলে আদালতের কাছে প্রত্যক্ষ সাক্ষ্য এবং পরোক্ষ সাক্ষ্য দুইটার ভিতরে কোনটা গ্রহণযোগ্য বেশি জানেন? প্রত্যক্ষ, মানে যেটা আমি সরাসরি দেখেছি। তাহলে আমি বলতে পারি যে শোনা সাক্ষ্য এবং প্রত্যক্ষ সাক্ষ্যের মধ্যে বেস্ট এভিডেন্স কোনটা? প্রত্যক্ষ। বুঝতে পারছেন? আর প্রত্যক্ষ সাক্ষ্য আছে কত দ্বারায়? 60 দ্বারায়। আচ্ছা, আর দলিলের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য আছে, মাধ্যমিক সাক্ষ্য আছে, কোন জায়গায় ফটোকপিও আছে, আবার মূল দলিলও আছে। এই দুইটার ভিতর বেস্ট কোনটা? মূল দলিল। তাহলে দলিলের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য কোনটা? প্রাথমিক সাক্ষ্য। 64 ধারায় বলছে যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে কি দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য হলো প্রত্যক্ষ, আর দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য কি? প্রাথমিক সাক্ষ্য। বুঝছেন? এখন আপনারা আবার অনেকে মনে করেন কি যে মৌখিক আর দালিলিকের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে বেস্ট কোনটা? এটা এভাবে বলা যায় না। যে জায়গায় যে জায়গায় মৌখিক সাক্ষ্য আছে, আমি দেখছি অমুক হত্যা করছে, তাহলে এই ক্ষেত্রে তো দালিলিক সাক্ষ্য দিলে কাজ হবে না। এই ক্ষেত্রে বেস্ট এভিডেন্স কোনটা? মৌখিক সাক্ষ্য। আর যে জায়গায় আমি দাবি করতেছি যে আমি চেকের মাধ্যমে টাকা নিছে বা আমার ওই যে দলিলের বিষয়বস্তু আছে, তাহলে ওই জায়গায় তো মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। ওই জায়গায় বেস্ট এভিডেন্স কোনটা? দালিলিক সাক্ষ্য। নাকি? আপনি এইভাবে একটার সাথে কিন্তু আরেকটা তুলনা করতে পারেন না, দেখতে হবে ওই বিষয়টা কি। বাট আমরা যদি এইভাবে বলি যে মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে বেস্ট এভিডেন্স কোনটা? প্রত্যক্ষ। আর দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য। এই যে একটু পড়ি দেখেন, আপনি কিন্তু সাক্ষ্য আইনের কোথাও আলাদা করে বেস্ট এভিডেন্স শব্দটা নাই। সর্বোত্তম সাক্ষ্যর ধারণা সাক্ষ্য আইনে আন্ডারলাইন করেন, ব্যক্তভাবে প্রকাশ করা না হলেও সাক্ষ্য আইনে নিহিতভাবে উল্লেখ আছে। সাক্ষ্য আইন অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। দেখছেন? মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য সর্বোত্তম সাক্ষ্য হিসেবে গণ্য হবে এবং সেটা কি গ্রহণযোগ্য। যেমন যে বিষয়ে দেখা যায় উক্ত বিষয়ে যিনি নিজের চোখে দেখেছেন তিনি মৌখিক সাক্ষ্য দিলে সেটা সর্বোত্তম সাক্ষ্য হিসেবে কি হবে? গ্রহণযোগ্য হবে। অন্যদিকে দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে মূল বা প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করতে হয়। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই কিন্তু এই যে দেখেন। সুতরাং দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য হলো সর্বোত্তম সাক্ষ্য। সর্বোত্তম সাক্ষ্যের মূলনীতি হলো প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্যকে কি করে? বিতাড়িত করে। মানে যে জায়গায় আমার মূল দলিল আছে সেই জায়গায় ফটোকপির দরকার নাই। অর্থাৎ যেখানে প্রাথমিক সাক্ষ্য থাকে বা মূল দলিলটি থাকে সেখানে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। কোনো কিছু প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত হলে সেখানে মাধ্যমিক সাক্ষ্যের কোনো গুরুত্ব থাকে না। সর্বোত্তম সাক্ষ্যের ধারণা সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 60 ও 64 ধারায় উল্লেখ করছে। কত কত ধারায়? 60 ও 64 ধারায়। কারণ 60 ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে এবং 64 ধারায় বলা হয়েছে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে বেস্ট এভিডেন্স এই কথাটা বা সর্বোত্তম সাক্ষ্য এটা কত কত ধারায় আছে? 60 ও 64। এখন চলে আসি আমরা দেখেন শোনা সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স। শোনা সাক্ষ্য হলো আপনি নিজে যেটা অন্য কারো কাছ থেকে শুনছেন, মানে মাধ্যম আছে। আমি
এই জায়গায় নিচে অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখান থেকে দেখার সুযোগ হয় নাই, কিন্তু আর্তচিৎকার শুনছি, এবং এই শোনাটা যদি আদালতে বলি এটা কিন্তু শোনা সাক্ষ্য না, কারণ এই জায়গায় অন্য কোনো মাধ্যম নাই, মানে আমি নিজে যা শুনছি সেটা বলছি, এটা প্রত্যক্ষ। কিন্তু আমি এই জায়গায় আছি, ফেরদৌস আসছে বঙ্গবন্ধু কলেজের পাশ থেকে, উনি বলতেছে যে বঙ্গবন্ধু কলেজের ওই জায়গা 2 গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি ফেরদৌসের কাছ থেকে শুনছি, এইটা যদি আমি বলি এটা কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। বুঝছেন? অনেকে হয়তো মনে করে কি কান দিয়ে শুনলেই মনে হয় শোনা সাক্ষ্য, বিষয়টা তা না। একটা ক্ষেত্রে হলো আপনার ঘটনার মাঝখানে আর একজন ব্যক্তি আছে, আর একটা ক্ষেত্রে হলো ঘটনার মাঝখানে ঘটনা আর আপনার কান ছাড়া আর কেউ নাই। যদি আপনি আর একজন ব্যক্তির কাছ থেকে শুনেন সেটা কিন্তু শোনা সাক্ষ্য, কিন্তু যদি আপনি আর একজন ব্যক্তির কাছ থেকে শুনেন না, বরং স্বয়ং ঘটনাটা আপনি নিজ কান দিয়ে অনুধাবন করছেন, তাহলে এটা আবার কি? প্রত্যক্ষ সাক্ষ্য। দেখেন, শোনা সাক্ষ্য কোনো সাক্ষীর নিজস্ব সাক্ষ্য না, বরং সে অন্যের নিকট হতে যে সাক্ষ্য শুনেছে সেই সাক্ষ্য হলো শোনা সাক্ষ্য। যেহেতু শোনা সাক্ষ্য হিয়ার্স এভিডেন্স প্রত্যক্ষ সাক্ষ্য না, তাই 60 ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। আমরা জানি যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না কত ধারায়? 60 ধারায়। এখন প্রশ্ন হলো যে শোনা সাক্ষ্যের কি তাইলে আদৌ কোনো মূল্য নাই? আছে, 60 ধারায় নাই, বাট অন্য জায়গায় আছে। দেখেন, যে সকল ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে, দেখেন আইনের সাধারণ নিয়ম হলো শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রে শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। দেখেন, 6 ধারার অধীন সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি নীতির ক্ষেত্রে, তাহলে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য কত ধারায়? 6 ধারায়। তারপরে দেখেন, এটা আপনার 6 ধারা পরে পড়বো, সামনে আসতেছে, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখেন 32 এবং 33 ধারায় মৃত ব্যক্তি খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির বক্তব্যের ক্ষেত্রে, যেমন মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক। তাহলে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক 6 ধারায়, শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক 32 আর 33 ধারায়। এছাড়া দেখেন অ্যাডমিশন এন্ড কনফেশনের ক্ষেত্রে, অ্যাডমিশন এন্ড কনফেশনের নিচে লেখেন 17 থেকে 31, 17 থেকে 31। অ্যাডমিশন এন্ড কনফেশনের নিচে লেখেন কত কত থেকে কত ধারা? 17 থেকে 31 ধারা। তাহলে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, নাইম গাজী কত ধারায়? আপনি নাইম গাজী, শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না কত ধারায়? 60 ধারায়। বাট শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে কত কত ধারায়? 6 ধারায়, 32 ও 33 ধারায়, আর অ্যাডমিশন এন্ড কনফেশনের ক্ষেত্রে। এই যে যা যা পড়তেছি সব জিনিস আপনার লিখিততে পড়া লাগবে হুবহু, এখান থেকে যদি শিখে যান তাহলে ওই জায়গায় যায় কাজে লাগবে। আমরা এখানে একটা উদাহরণ পড়ি, দেখেন এ মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ উল্লেখ করে বি এর নিকট বক্তব্য দিল। শুনেন, এই এ মারা যাওয়ার আগে সে বি এর কাছে বলে গেল যে ভাই আমার অমুক 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 মারছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। অমুক 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 যে মারছে কি বি দেখছে? বি তো দেখে নাই, এ বরং মরার আগে ওনার কাছে বলতেছে, অর্থাৎ এর মৃত্যুর কারণ বি শুনেছে, এবং এই কারণে বি এর সাক্ষ্যটি হবে কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। এখন এ যদি মারা যায় এবং বি যদি আদালতে গিয়ে বলে যে না, এ মারা যাওয়ার আগে বলে গেছে অমুক 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 তারে আঘাত করছে, এখন আদালত যদি বলে তুমি কি নিজে দেখছো? না, আমি তো নিজে দেখি নাই, কিন্তু যে মারা গেছে সে মারা যাওয়ার আগে আমারে বলে দিয়ে গেছে, এটা শোনা সাক্ষ্য না? শোনা সাক্ষ্য। বাট যেহেতু এর খুনের বিচারের সময় একে সাক্ষী হিসেবে হাজির করা সম্ভব না, এ কি পৃথিবীতে আছে? নাই, সে তো মারা গেছে, সেহেতু 32 ধারা অনুসারে এ এর মৃত্যুকালীন ঘোষণা যেটা বি শুনেছে সেটা গ্রহণযোগ্য হতে পারে, যদিও বি এর সাক্ষ্যটি হবে কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। বুঝতে পারছেন? তাহলে শোনা সাক্ষ্যের যে একেবারে মূল্য নাই বিষয়টা তা না, নির্মল শোনার যে একেবারে মূল্য নাই তার উপর আপনার হাজার অভিযোগ, কিন্তু তাও সে একজন প্রাসঙ্গিক কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আর কি। দেখেন 60 ধারা অনুসারে হচ্ছে না, বাট 6 ধারা, 32, 33, 17 থেকে 31 এই সকল ধারায় কিন্তু শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক। আমরা চলে আসি সংক্ষেপে মনে রাখুন। এখানে দেখেন সংক্ষেপে মনে রাখুন এর জায়গায় যা যা আছে এগুলো মোটামুটি আমরা পারি, তারপরেও দেখি যে 61 ধারা অনুযায়ী কোন দলিলের বিবরণ আন্ডারলাইন করবেন প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। পারি না ভাই? পারি। আর 59 ধারা অনুযায়ী দলিলের বিবরণ মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না, এটা তো গতদিনই আমরা পড়েছি। কিন্তু
64 ধারা অনুযায়ী গোল দিবেন, ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে, এটাও আমরা জানি নাকি। 62 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্য, 63 ধারায় বলছে মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্য কয় ভাগে? 5 ভাগে। আর 65 ধারায় কয়টা? 7টা। এবার একটু নতুন জিনিস দেখেন, পরেরটা দেখেন, ডিজিটাল রেকর্ড সম্পর্কিত সাক্ষ্য। ডিজিটাল রেকর্ড সম্পর্কিত সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধানসমূহ গোল দিবেন 65 ক ধারায় আলোচনা করছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কিত সাক্ষ্য কত ধারায় বলছে? 65 ক। বিস্তারিত বলার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। 65 ক ধারা অনুসারে ডিজিটাল রেকর্ডের বিবরণ 65 খ ধারায় উল্লেখিত বিধান অনুসারে প্রমাণ করা যেতে পারে। তাহলে 65 কতে বলছে ডিজিটাল রেকর্ড সম্পর্কে সাক্ষ্য, আর কিভাবে প্রমাণ করা যেতে পারে সেটা বলছে কততে? 65 খ। আর দরকার নাই, আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন, কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য, অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য, অবস্থাগত সাক্ষ্য, গৌণ সাক্ষ্য। কোনটা? অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। 1 নাম্বার সেলফ প্র্যাকটিসের 1, সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ এবং ড্যাশ ধারায় দলিলের বিবরণ প্রমাণের পদ্ধতি আলোচনা করছে। কত? 59 আর 61। 59 আর 61। 2 নাম্বার দলিলের বিবরণ প্রমাণ, প্রুফ অফ কন্টেন্ট অফ ডকুমেন্টস, কত ধারায়? 61। 4 নাম্বার দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় বলা হয়েছে দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুভড আইদার বাই প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স, মানে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। কত ধারায় বলছে? 61 না? 6 নাম্বার ইম্পর্টেন্ট, 6, 10, 12 বিবিআই। দেখেন, প্রাইমারি এভিডেন্স মিন্স দ্য ডকুমেন্ট ইটসেলফ প্রডিউসড ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট। ইন্সপেকশন অফ দ্য কি হবে? কোর্ট। 13, 14, 13তে বলছে কতিপয় খণ্ডে সম্পাদিত প্রত্যেকটি দলিল কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। 14তে বলছে সাক্ষ্য আইনের 63 ধারায় কয় শ্রেণীর দলিলকে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করছে? কয় শ্রেণী? 5 শ্রেণী। 15 নাম্বার বিবিআই, যে লোক নিজে দলিল দেখেছে তার দেওয়া ওই দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ হলো কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। আবার বোবা সাক্ষী আদালতে যদি কোনো কিছু লিখে দেয় সেটা আবার কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য। বোবা সাক্ষী লিখে দিলে মৌখিক, আর কোন দলিল কেউ দেখে এসে আদালতের মুখ দিয়ে বলতেছে ওটা আবার কি? মাধ্যমিক। 17 বিবিআই, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, প্রুফ অফ ডকুমেন্টস বাই প্রাইমারি এভিডেন্স, সাক্ষ্য আইনের কত ধারায় আছে? 64 ধারায়। কত ধারা? 64 ধারায়। 20 নাম্বার ডকুমেন্টস মাস্ট বি প্রুফড বাই ড্যাশ এক্সেপ্ট ইন দ্য কেসেস হিয়ারিন আফটার মেনশনড। ডকুমেন্ট মাস্ট বি প্রুফড বাই প্রাইমারি এভিডেন্স, যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে কি দ্বারা? জি। 23 নাম্বার সাক্ষ্য আইনের 65 ধারা অনুযায়ী কয়টি ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়? কয়টা? 65 ধারা 7টা বলছে না ভাই? 7টা। 26 নাম্বার ডিজিটাল রেকর্ডের বিবরণ 65 খ ধারায় উল্লেখিত বিধান অনুসারে প্রমাণ করা যেতে পারে। কত ধারায় বলছে? 65 ক। 30 নাম্বার দেখেন, একজন সাক্ষী অন্যের নিকট থেকে যে সাক্ষ্য শুনেছে বা সংগ্রহ করেছে সেই সাক্ষ্য হলো কি সাক্ষ্য? পরোক্ষ সাক্ষ্য বা শোনা সাক্ষ্য। শোনা সাক্ষ্যের আর এক নাম হলো পরোক্ষ সাক্ষ্য। 31 নাম্বার দেখেন, এ বলে যে ওয়াই তাকে বলেছে যে সি বি কে হত্যা করেছে, এটা হলো কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। সে তো সরাসরি শুনে নাই, মানে আরেকজনের কাছ থেকে শুনছে। 32 নাম্বার দেখেন, শোনা সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স কি সাধারণত গ্রহণযোগ্য না, আবার কিছু ঘটনার ক্ষেত্রে কি বলেন? গ্রহণযোগ্য। 33 নাম্বার সাক্ষ্য আইনের কোন ধারায় সর্বোত্তম সাক্ষ্যের ধারণা উল্লেখ করা হয়েছে? কত কত? 60 আর 64। 60 আর 64। 35 নাম্বার ভিভিআই,
সাধারণত সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য, কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। রেস গেস্টি, অ্যাডমিশন, কনফেশন, ডাইং ডিক্লারেশন, উপরে কি বলেন সবগুলা। 36 সাক্ষ্য আইন অনুযায়ী সর্বোত্তম সাক্ষ্য হলো ড্যাশ, প্রত্যক্ষ মৌখিক সাক্ষ্য এবং কি প্রাথমিক সাক্ষ্য। 37 আদালত দলিল দাখিলের জন্য যে পক্ষের দখলে দলিলটি আছে তাকে নোটিশ দেওয়ার বিধান আছে কত ধারায়? ধারা কত? 66। 38 নম্বরটা দেখেন, এটা আমরা ভিতরে পড়ি নাই, বাট আমরা পরের নামাজের বিরতির পরেই এটা পড়বো। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারায় বলা হয়েছে দাখিলকৃত দলিলের লেখক এবং স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর এবং হস্তলিপি প্রমাণ কত ধারায় বলছে? 67। এটা আমরা নামাজের পরে ব্যাখ্যা দিব, বুঝছেন? তো আপাতত নামাজের বিরতি। আজকে আমাদের আবার ক্লাস আছে, নামাজ মাগরিবের নামাজ শেষে আমরা এই যে 68 ধারা থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর যার যে প্রশ্ন আছে মনে মনে রাখেন, আমি একবারে যখন সময় দিব তখন প্রশ্ন করেন। পাইছেন বিগত বছরের প্রশ্ন? ওই যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর ধারা 63 অনুযায়ী কোনটি সেকেন্ডারি এভিডেন্স নয়? দেখেন, আমরা যদি দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ, এটা সেকেন্ডারি এভিডেন্স নাকি? কেন না? দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ তো সেকেন্ডারি এভিডেন্স। মূল দলিলের প্রত্যায়িত ফটোকপি সেকেন্ডারি এভিডেন্স। ঘতে আসে সৌম্যকৃত নকল সেকেন্ডারি এভিডেন্স। তাহলে মূল দলিলের কার্বন কপি এটা সেকেন্ডারি এভিডেন্স নয়। এখন যদি বলেন স্যার কার্বন কপি এটা কেন হলো না, এখন উত্তর হলো যে আমরা এই যে বাকি তিনটা কার্বন কপি ছাড়া আর বাকি তিনটা কিন্তু হুবহু আছে কোথায়? 65 ধারায়। তো এই জন্য এই তিনটা যেহেতু 65 ধারায় আছে, এই তিনটা তো আমরা সেকেন্ডারি এভিডেন্স বুঝতেই পারতেছি। তাহলে মূল দলিলের কার্বন কপি এটা কি সেকেন্ডারি এভিডেন্স নয়, এটা হলো কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। 2 নাম্বার দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স অর্থ ড্যাশ, আদালতে সরাসরি উপস্থাপিত মৌখিক সাক্ষ্য, মামলার ঘটনা সম্পর্কিত সাধারণ প্রমাণ, শ্রুত সাক্ষ্য, আদালতে উপস্থাপিত আসল দলিল। কোনটা? আদালতে উপস্থাপিত আসল দলিল। তো প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে? কোন ধারায়? 62 ধারায়। আর বাদ বাকি যা আছে এগুলা ইনশাল্লাহ আপনারা পারবেন। আমরা সরাসরি ওই যে যেখানে বিরতির পর যেখান থেকে শুরু করবো 68, ওখানে চলে আসেন। 68 প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি, মোডস অফ প্রুভিং অ্যাটেস্টেড ডকুমেন্টস। প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি, এটা দেখেন প্রত্যয়ন বা সত্যায়ন ব্যাপারটা আসলে কি? অ্যাটেস্টেশন বলে না, অ্যাটেস্টেড বলেন যে অ্যাটেস্টেড করতে হবে। প্রত্যয়ন বা সত্যায়ন হলো যে আপনি যখন একটা কাজ করতেছেন তখন আপনার ওই কাজের সাক্ষী রাখতেছেন আপনি, সাক্ষী, এদেরকে বলে অ্যাটেস্টিং উইটনেস। ধরেন বিবাহের সময়, মুসলিম বিবাহের সময় 2 জন সাক্ষী লাগে, তাহলে যারা বিবাহ সম্পাদন, বর এবং কনে, এরা হলো চুক্তি সম্পাদনকারী, বুঝছেন? আর যারা সাক্ষী তারা হলো অ্যাটেস্টিং উইটনেস। আপনি যে কোনো জায়গায় একটা জমি বেচা কেনার দলিল করেন, সে জায়গাও যারা ক্রেতা বিক্রেতা তারা হলো সম্পাদনকারী, আর ওই জায়গায় যে সাক্ষী থাকে এরা হলো কি? অ্যাটেস্টিং উইটনেস। এখন আইনে কোন কোন দলিল অ্যাটেস্টিং উইটনেস থাকা বাধ্যতামূলক, কোন কোন দলিলে বাধ্যতামূলক না। এখন অ্যাটেস্টিং উইটনেসের কেন দরকার, কেন এই বিষয়টা রাখে? এই কারণে রাখে যে ভবিষ্যতে যদি ওই দলিলের বিষয়বস্তু সম্পাদনকারীর মধ্যে ক্রেতা বিক্রেতা কেউ কি করে? অস্বীকার করে, তাহলে যাতে ওই সাক্ষীদের দ্বারা ওই দলিলটা যে হয়েছিল এটা কি প্রমাণ করা যায়। এই হলো আপনার অ্যাটেস্টিং উইটনেসের বিধান। এখন আমাদের সাক্ষ্য আইনের এই 68 থেকে শুরু করে মোটামুটি 73 পর্যন্ত এই জায়গায় আলোচনা করছে যে একটা দলিল যদি সত্যায়নের বিধান থাকে তাহলে এটা কিভাবে প্রমাণ করবে। যদি সত্যায়নকারী সাক্ষী না থাকে, কেউ যদি মারা যায়, হারিয়ে যায়, খুঁজে পাওয়া না যায়, তাহলে কিভাবে প্রমাণ করবে? 2 জন যদি বেঁচে থাকে তাহলে কিভাবে প্রমাণ করবে? কেউ যদি ভুলে যায়, দেখা গেল সত্যায়নের বিষয়টা তার মনে এই নাই, তাহলে কিভাবে প্রমাণ করবে? এই বিষয়গুলো আলোচনা করেছে।
তো আমরা একটু পড়ি, দেখেন। প্রত্যয়ন অ্যাটেস্টেশন বা প্রত্যয়নকারী সাক্ষী, অ্যাটেস্টিং উইটনেস। সাধারণ অর্থে প্রত্যয়ন অর্থ হলো কোনো ব্যক্তি কর্তৃক সাক্ষী হিসেবে কোনো দলিলে গোল দিবেন, স্বাক্ষর বা প্রত্যয়ন করা। সাক্ষী হিসেবে কোনো দলিলে কি করা? সাক্ষ্য বা প্রত্যয়ন করা। তারপরে দেখেন যে যখন কোনো ব্যক্তি কোনো দলিল সম্পাদিত হয়েছে এই বিষয় দেখে সাক্ষী হিসেবে উক্ত দলিলে প্রত্যয়ন বা স্বাক্ষর করে, তখন উক্ত প্রত্যয়নকারীকে বা স্বাক্ষরকারীকে প্রত্যয়নকারী সাক্ষী বলে। যেরকম মুসলিম বিবাহের ক্ষেত্রে যে দুইজন সাক্ষী থাকে, তাহলে তাদেরকে কি বলে? প্রত্যয়নকারী সাক্ষী। আইনে কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকতে পারে, আবার কি নাও পারে। যেমন বন্ধকি দলিল যে ক্ষেত্রে জামানতের পরিমাণ, আন্ডারলাইন করবেন, 100 টাকার বেশি। বন্ধকি দলিলের জামানতের পরিমাণ কয় টাকার বেশি? 100 টাকার বেশি। এবং গোল দিবেন স্থাবর সম্পত্তির দানপত্র ইত্যাদি সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। এবং আন্ডারলাইন করবেন সর্বনিম্ন 2 জন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে। এই ক্ষেত্রে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক। তাহলে রেজিস্ট্রেশন আইনে বলছে যে যদি কোনো বন্ধকি দলিলের মূল্যমান হয় কত টাকার বেশি? 100 টাকার বেশি, 100 টাকার বেশি, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে? প্রত্যয়ন করতে হবে। আর একটা হলো স্থাবর সম্পত্তির কি পত্র? দানপত্র। যখন কোনো দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে দলিলটি প্রত্যয়ন করা না হলে দলিলটি অবৈধ বলে গণ্য হবে। আমরা প্রথমে চলে আসি প্রত্যয়িত দলিল প্রমাণ। আইনে যে সকল প্রত্যয়ন করার বিধান থাকে, আন্ডারলাইন করেন, আইনে যে সকল দলিল প্রত্যয়ন করার বিধান থাকে সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে তা সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করবেন, 68 থেকে 71 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এই ফ্যানটা একটু চালাই দেন, একটু কমাই দেন, দরকার হলে, আমার গরম লাগতেছে। দেখেন 68 থেকে 71 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। যে সকল দলিল আইনে প্রত্যয়ন করার বিধান নেই সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে তা 72 ধারায় আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে যেটা মনে রাখবো, দেখেন ধারা 68, আন্ডারলাইন করেন, যখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে। পেয়েছেন? আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, আন্ডারলাইন করেন, আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, মানে আইনে বলছে যে এই দলিল প্রত্যয়ন করা দরকার। উদাহরণস্বরূপ বলি যে মুসলিম বিবাহ অবশ্যই কি করতে হবে? প্রত্যয়ন করতে হবে। কয়জন সাক্ষী দ্বারা? 2 জন। তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের গোল দিবেন 68 ধারা অনুসরণ করতে হবে। যখন কোনো দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজনীয় এবং প্রত্যয়ন করা হলে উক্ত দলিলের সম্পাদন প্রমাণের জন্য গোল দিবেন সর্বনিম্ন 1 জন প্রত্যয়নকারী সাক্ষী ডাকতে হবে, যদি প্রত্যয়নকারী সাক্ষী, আন্ডারলাইন করেন, জীবিত থাকে। প্রশ্ন উঠছে যে অমুক অমুকের মধ্যে বিবাহ বৈধ কিনা, বৈধ কিনা, তাহলে ওই বিবাহের যারা প্রত্যয়নকারী সাক্ষী ছিল কয়জনরে ডাকতে হবে সাক্ষী হিসেবে? অ্যাটলিস্ট কয়জন? 1 জন। যদি সে কি থাকে? জীবিত থাকে। তার মানে সর্বনিম্ন 1 জনরে ডাকবে, ইচ্ছা করলে 2 জনরেও ডাকতে পারে। তারপরে দেখেন, যখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নাই, মানে কোন সময় সাক্ষীর দরকার নাই। 68 ধারায় বলা হয়েছে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য প্রত্যয়নকারী সাক্ষীকে ডাকার প্রয়োজন হবে না, আন্ডারলাইন করবেন, যদি দলিলটি রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী নিবন্ধিত হয়। রেজিস্ট্রেশন আইন অনুসারে ওই দলিলটা যদি কি হয়? নিবন্ধিত হয়, তাহলে কোনো সাক্ষীর দরকার নাই। এবং যে ব্যক্তি দলিল সম্পাদন করেছে সে দলিল সম্পাদনের বিষয়টি স্বীকার করলে, মানে দাবি করছে যে বিবাহ বৈধ কিনা, এখন বর কোনে দাবি করতেছে দেন বৈধ এবং বিবাহটা কি নিবন্ধিত, তাহলে সেই ক্ষেত্রে আর সাক্ষীর দরকার নাই। বোঝা গেল? তাহলে দলিলটা যদি নিবন্ধিত হয় সেই ক্ষেত্রে কোনো সাক্ষীরে ডাকার প্রয়োজনীয়তা নেই। তবে জেনে রাখা ভালো, তো একটা গুরুত্বপূর্ণ কথা আছে, উইল প্রমাণ। উইল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য শুধুমাত্র উইলটি নিবন্ধিত বা উইলের লেখককে বা তার স্বাক্ষর পরীক্ষা করা যথেষ্ট না। উইল চিনেন কারে? উইলের নিচে লেখেন ওসিয়ত, উইলের আশেপাশে লেখেন ওসিয়ত। লিখছেন? ওসিয়ত কারে বলে শুনেন। ওসিয়ত মানে হলো একজন ব্যক্তি তিনি জীবিত থাকা অবস্থায় উইল করতে পারে এবং এই উইলটা কার্যকর হয় তিনি মারা যাবার পরে। এটারে ইংরেজিতে বলে উইল, বা আরবিতে বলে ওসিয়ত। তো এই উইল যিনি করেছেন কার্যকর হয় কখন? তার মৃত্যুর পরে। তো উইল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য শুধুমাত্র উইলটি নিবন্ধিত বা উইলটির লেখককে বা তার স্বাক্ষর পরীক্ষা করা যথেষ্ট না,
আন্ডারলাইন করবেন, উইলটি নিবন্ধিত হোক বা না হোক, ওই উইলটা নিবন্ধিত কি হোক বা না হোক, উইলের ক্ষেত্রে অবশ্যই একজন প্রত্যয়নকারী সাক্ষী ডেকে উইল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হবে। এখন আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোন দলিলটি নিবন্ধিত হলেও অবশ্যই একজন প্রত্যয়নকারী সাক্ষীরে ডেকে প্রমাণ করা দরকার, কোনটা? উইল। কত ধারায় বলছে? 68 ধারায় বলছে। বাট উইল ছাড়া অন্যান্য দলিল যদি নিবন্ধিত হয় এবং সম্পাদনকারী যদি স্বীকার করে, তাহলে আর প্রত্যয়নকারী সাক্ষীর প্রয়োজন নাই। আর 68 ধারা অনুসারে কোন দলিলের সম্পাদন প্রমাণের জন্য কয়জন প্রত্যয়নকারী সাক্ষীর দরকার? একজন, সর্বনিম্ন একজন। বুঝতে পেরেছেন? আমরা চলে এসি 69 ধারা, ধারা 69। যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন উঠছে যে আপনার এই উইলটা কি ঠিকঠাক কিনা। আমরা তো জানি যে উইলের ক্ষেত্রে অ্যাটলিস্ট কয়জনরে লাগে? একজনরে লাগে। সাক্ষী যারা ছিল তার মধ্যে একজনরে লাগে। এখন দেখা গেল ওই সাক্ষী মারা গেছে অথবা তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি হবে? এখন এটার সমস্যার সমাধান করেছে 69 ধারায়। দেখেন, যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে, আন্ডারলাইন করেন, প্রত্যয়নকারী সাক্ষী কি মারা গেছে বা আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করেছে, আন্ডারলাইন করেন, মারা গেছে বা আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করেছে, বা যুক্তিসঙ্গত খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না, বা আন্ডারলাইন করেন দলিলটি যুক্তরাজ্যে সম্পাদন হয়েছে বলে মনে হয়। কোথায়? যুক্তরাজ্যে। সেই ক্ষেত্রে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য নিম্নলিখিত গোল দিবেন। দুইটি বিষয় প্রমাণ করতে হবে। কয়টা? দুইটা। কি কি দেখেন? এক নম্বরে কি বলছে দেখেন, একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা, স্বাক্ষর দ্বারার পরে বা আছে না, বা কেটে এবং লেখেন। একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা, বা লেখা আছে যার যার বইতে, সেখানে এবং লেখেন। লিখছেন? এবং দলিল সম্পাদনকারী স্বাক্ষর দ্বারা। প্রত্যয়নকারী স্বাক্ষর আর কার স্বাক্ষর? দলিল সম্পাদনকারী স্বাক্ষর। তাহলে এখানে বিষয়টা বুঝেন যে প্রত্যয়নকারী স্বাক্ষর মানে হলো প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর। ধরেন যে মারা গেছে, সে মারা যাক, কিন্তু তার স্বাক্ষর আছে না? স্বাক্ষর তো ওই দলিলে আছে, উইলে আছে, ওইটা না। ওই উইল ছাড়াও বিভিন্ন জায়গায় সে স্বাক্ষর করছে না, বিভিন্ন জায়গায় তার স্বাক্ষর আছে। তাহলে ওই স্বাক্ষর এবং দলিল সম্পাদনকারীর স্বাক্ষর, সম্পাদনকারী ধরেন উইল দাতা যিনি, তিনি তো উইল তো কার্যকরী হয় মারা যাওয়ার পরে, তাহলে তিনি মারাই গেছেন, তাহলে তার কি, তার যে স্বাক্ষর বিভিন্ন জায়গায় সে স্বাক্ষর করে গেছে না, তাহলে এই স্বাক্ষর দ্বারা প্রমাণ করা যাবে। তাহলে আমার মনে রাখতে হবে যে প্রত্যয়নকারী সাক্ষী যদি মারা যায়, তাহলে দলিল সম্পাদনের বিষয় কি দ্বারা প্রমাণ করা যাবে? কার কার স্বাক্ষর? প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর আর কি সম্পাদনকারীর স্বাক্ষর। বুঝতে পারছেন? আচ্ছা, দুইটা কিন্তু ঠিক আছে। তো জেনে রাখা ভালো। দেখেন, তাহলে আমরা দেখেন ভাই, সাক্ষ্য আইন অনেকের কাছে জটিল মনে হয়। আমরা কিন্তু এমন ভাবে জায়গা পড়তেছি যে আপনি জীবনে আইন পড়েন নাই, তারপরে এই জায়গা বসলে কিন্তু আপনার বোঝা উচিত যে এখানে মনে রাখতে হবে 68 ধারায় বলছে যে দলিল সম্পাদনের বিষয়ে যদি প্রশ্ন উঠে এবং ওই প্রত্যয়নকারী সাক্ষী যদি জীবিত থাকে, কয়জন সাক্ষী দরকার? অ্যাটলিস্ট একজন। আর যদি নিবন্ধিত হয় এবং সম্পাদনের বিষয়টি যদি সম্পাদনকারী স্বীকার করে, তাহলে একজনেরও দরকার নাই। তবে যদি দলিলটা কি হয়, উইল হয়, তাহলে অবশ্যই একজনরে লাগবে। নাকি এটা কত? 68। আর 69-এ পড়লাম যদি ওই প্রত্যয়নকারী সাক্ষী যদি কি হয়, মারা গেছে, হারাই গেছে, তাহলে প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর এবং সম্পাদনকারীর স্বাক্ষর। এটা কত? 69। এবার জেনে রাখা ভালো। দেখেন, এখন আপনার এখান থেকে প্রশ্ন নরমালি কিভাবে হয়? এইভাবে হয় যে উইল সম্পাদনের জন্য কয়জন সাক্ষীর স্বাক্ষর দরকার, বা কোন দলিলটি নিবন্ধিত হইলেও প্রত্যয়নকারী সাক্ষীরে লাগবে? উইল। এই ধরনের, বুঝছেন? প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে, হারাই গেছে, পাওয়া যাচ্ছে না, তাহলে দলিলটি কিভাবে প্রমাণ করা যাবে? এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। জেনে রাখা ভালো। দেখেন, যদি প্রত্যায়িত দলিলের কোন পক্ষ উক্ত দলিল সম্পাদনের বিষয়টি গোলদেন নিজে স্বীকার করে, কোন পক্ষ কি নিজে স্বীকার করে, তাহলে উক্ত স্বীকারোক্তি দলিলটি যে সম্পাদন হয়েছে তা প্রমাণের জন্য কি হবে? যথেষ্ট। কত ধারা? 70। এই কথার অর্থ কি? বাদী
দাবি করছে যে এই দলিলটা সম্পাদন করছে বিবাদী, আর বিবাদী বলছে যে হ্যাঁ আমি সম্পাদন করছি, তার মানে সম্পাদনকারী কি স্বীকার করে নিয়েছে, তাইলে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নাই। কত ধারায় বলছে? 70। 70 ধারায় বলছে যে সম্পাদনের বিষয়টি যদি স্বীকার করে তাহলে আর ওটাই যথেষ্ট, অন্য কোনো কিছুর দরকার নাই। ধারা 71টা একটু লেখেন। ধারা 71, ধারা 71 লেখেন যে প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে, প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে বা ভুলে গেলে বা ভুলে গেলে অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। আবার কেউ সাক্ষ্য লেখেন না, সাক্ষ্য, অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। হ্যাঁ আবার বলতেছি, প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে বা ভুলে গেলে অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। সমস্যা? ওনার সব মুখস্থ, লিগাম টিগাম যা আছে ওনার বই লাগবে না। আচ্ছা দেখেন, সবার কি বই লাগবে? আচ্ছা এই কথাটার অর্থ শুনেন, সেটা হলো আপনি প্রত্যয়নকারী সাক্ষীরে ডাকছেন, এখন ওই লোক আপনার বিপক্ষে দলে চলে গেছে, তার মানে সে তো এখন স্বীকার করতে চাচ্ছে না, অথবা তার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে, সে আর এই কথা মনে নাই। এখন কি হবে? তাহলে অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। অন্যান্য সাক্ষ্য কি? অন্যান্য সাক্ষ্য এরকম হইতে পারে যে যখন তারা সাক্ষী ছিল আশেপাশে অন্যান্য লোকজন ছিল না ভাই, তাদের আনা যাবে যে এনারা দুজন অ্যাটেস্টিং উইটনেস ছিল এবং তারা বলতে পারে আসলেই এনাদের সিগনেচার। তাহলে যদি তিনি ভুলে যান অথবা যদি তিনি স্বীকার করতে না চান, তাহলে কিভাবে প্রমাণ করা যাবে এই বিষয়টি আলোচনা করেছে কত ধারায়? 71 ধারায়। তাহলে একজন সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে, সাক্ষী দ্বারা প্রমাণ করতে হবে 68, হারাই গেলে, খুঁজে পাওয়া না গেলে, মারা গেলে 69 ধারা। ওই যে সম্পাদনকারী সাক্ষ্য প্লাস সাক্ষীর সাক্ষ্য, নাকি? সম্পাদনকারী স্বীকার করলে সেটাই যথেষ্ট, 70। আর যদি সে স্বীকার করতে না চায় বা ভুলে গেলে অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এটা কত? 71। দেখেন, তারপর দেখেন, কোন একটি দলিল প্রত্যয়ন আইনগত আবশ্যক না হলেও, কোন একটা দলিল প্রত্যয়ন আইনগত আবশ্যক না মানে কি? 100 টাকার নিচে যে বন্ধক, সেটা কি প্রত্যয়ন করা বাধ্যতামূলক? না, সেটা তো প্রত্যয়ন করা বাধ্যতামূলক না। যদি উক্ত দলিল প্রত্যায়িত হয়, প্রত্যয়ন করা বাধ্যতামূলক না, বাট তারপরেও আপনি কি করছেন? প্রত্যয়ন করছেন, তবে তা অপ্রত্যায়িত দলিল হিসেবে প্রমাণ করা যেতে পারে। প্রত্যয়ন করছেন সমস্যা নাই, কিন্তু সেটা অপ্রত্যায়িত থাকলে যেভাবে প্রমাণ করা যেত সেভাবেই প্রমাণ করা যাবে। কত জায়গা কত ধারায় বলছে? 72। কোন একটা দলিল যদি প্রত্যয়ন করা বাধ্যতামূলক না হয় বাট তারপরেও যদি আপনি প্রত্যয়ন করেন, তাহলে সেটা প্রত্যায়িত দলিলের মতো প্রমাণ করা লাগবে না, সেটা প্রমাণ করবেন কিসের মতো? অপ্রত্যায়িত দলিলের মতো করে। কত ধারায় বলছে? 72। আমরা পরের লাইনটা দেখেন, দেখি। স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, লিখন, সিলের সাথে অন্য কোন গোল দিবেন, স্বাক্ষর বা সিলের তুলনা। ইংরেজিটা দেখেন, কম্পারিজন অফ সিগনেচার, রাইটিং অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুফড। ধারা কত? 73। আমি এই বিষয়টা একটু বুঝাবো, তারপরে আমরা এটা পড়বো। দেখেন, যখন আদালতে দেওয়ানি মামলা বলেন বা ফৌজদারি মামলা বলেন প্রশ্ন উঠছে যে এই দলিলটা কি অমুকের লেখা কিনা, বা এই সিগনেচারটা কি অমুকের কিনা, বা এই সিলটা কি অমুকের কিনা, তখন আদালতের হাতে সাক্ষ্য আইন অনুসারে বেশ কয়েকটা পদ্ধতি আছে এটা প্রমাণের জন্য। সবচেয়ে পরিচিত যেটা কোর্ট কাছারিতে, সেটা বলে এক্সপার্টে পাঠায়, বিশেষজ্ঞের কাছে পাঠায়, মানে এই বিষয়ে যারা হস্তলিপি সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের কাছে পাঠায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে আসলেই কি অমুকের লেখা কিনা। এই যে যে বিশারদের মতামত দিচ্ছে, এটা আছে সাক্ষ্য আইনের 45 ধারায়। কত ধারায়? 45।
45 আমরা সামনে পড়বো, বাট বললাম 73 দ্বারাই বলতেছে যে আদালত স্বয়ং যার লেখা নিয়ে প্রশ্ন উঠছে তার অন্যান্য লেখার সাথে তুলনা করতে পারে। প্রশ্ন উঠছে যে এটা কি আবুল হোসেন খানের লেখা কিনা, তাহলে আদালত বলবে যে আবুল হোসেন খানের অন্যান্য যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমার কাছে আনো, এবং এই দলিলের সাথে অন্যান্য লেখাগুলো যে তুলনা করে দেখবে এটা কত, 73। তাহলে অন্যান্য লেখার সাথে তুলনা কত ধারা, 73। বিশেষজ্ঞের অভিমত নিবে কত ধারা, 45। এই দুটো বুঝছেন। এরপরে একটা আছে 67 ধারা। 67 ধারায় বলছে যে আদালত স্বয়ং ওই ব্যক্তিকে বলবে যে তুমি আমার কাছে আসো, এসে আমার সামনে লিখে দেখাও। মানে আবুল হোসেন খানের সিগনেচার কিনা আদালত স্বয়ং আবুল হোসেন খানকে ডেকে বলতে পারে যে আপনি সিগনেচার করেন তো। এটা আছে কততে, 67। তাহলে বিশারদের অভিমত 45, তুলনা করতেছে একটার সাথে আর একটা কত, 73। আর স্বয়ং ওই ব্যক্তিরে বলতেছে যে আমার সামনে এসে লেখো, এটা কত, 67। আর একটা ধারা আছে সেটা হলো 47, আমরা সামনে পড়বো। 47 হলো ওই ব্যক্তির হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির মতামত নিবে। পরিচিত, ধরেন আবুল হোসেন খান যে সেরেস্তায় কাজ করে ওই সেরেস্তায় ওনার সিনিয়র আছে, আমাদের দিনেশ আছে, অন্যান্য আইনজীবীগণ আছে। তাহলে আবুল হোসেন খানের লেখা কিনা আদালত ডাকতে পারে ওনার সিনিয়র রে যে বলেন তো এটা আবুল হোসেন খানের লেখা কিনা, আপনি তো ওনার হাতের লেখার সাথে পরিচিত। তাহলে এই অভিমতটা নিবে কত ধারায়, 47। এই যে লিখিতর একটা প্রশ্ন, লিখিত পরীক্ষায় প্রশ্নই আসে যে কোন দলিল বা হাতের লেখা বা হস্তলিপি বা মানে টিপসই এগুলা প্রমাণের পদ্ধতি, মানে আদালত কি কি পদ্ধতি অবলম্বন করতে পারে। তাহলে একটা লেখার সাথে অন্য লেখার তুলনা করে সিদ্ধান্ত নেবে কত, 73। বিশারদের কাছে পাঠাবে কত, 45। স্বয়ং আদালতের সামনে এসে লিখতে বলবে কত, 67। পরিচিত লেখের মতামত নেবে কত, 47। বুঝছেন। তাহলে এখন আমরা এই জায়গা পড়তেছি কত, 73। দেখেন স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, লিখন বা সিলের সাথে অন্য স্বাক্ষর বা সিলের তুলনা কত দ্বারা, 73। পাইছেন। তারপরে দেখেন, আচ্ছা এই জায়গার প্রয়োজন নাই, নিচের দুইটার দরকার নাই, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন তাহলে আমরা কিন্তু এখানে দেখেন একেবারে আজকে কিন্তু 61 থেকে শুরু করে মাঝে 67ও কিন্তু মাত্র বললাম, 61 থেকে 66 পরিস্থিতি বিরতির আগে 67, 68, 69, 70, 71, 72, 73 মাত্র বললাম, সাথে 45 পড়ছি, 47 পড়ছি। দেখেন বিগত বছর প্রশ্ন দেখেন, আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে তবে উহা প্রমাণ সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে, কোন ধারা, ওই যে আইনে বিধান আছে প্রত্যয়ন করার বিধান আছে, তাহলে প্রমাণে কোন ধারা, 68। কয়জন সাক্ষী দরকার, অ্যাটলিস্ট একজন। 2 নাম্বার দেখেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কত ধারায়, কম্পারিজন অফ সিগনেচার রাইটিং অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুফড, কত ধারায়, 73 ধারায়। বুঝতে পারছেন। আচ্ছা উপরে ওই যে 73 খ ধারাটা একটু পড়ি, বিগত বছরের প্রশ্নের উপরে দেখেন শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য অন্য স্বীকৃতি বা প্রমাণিত সাক্ষ্যের সাথে তুলনা, ধারা কত, 73 খ, কম্পারিজন অফ ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স উইথ আদার্স। আগেরটা তুলনা করছে স্বাক্ষর, আর এটা হলো একজনের ডিএনএ এর সাথে আর একজনের ডিএনএ, একজনের রক্ত পরীক্ষার সাথে আর একজনের রক্ত পরীক্ষা। বুঝছেন, এই তুলনাটা আছে কততে, 73 খ। তাহলে ফরেনসিক সাক্ষ্যের তুলনা কত, 73 খ। আর দলিলের সাথে দলিল লেখার সাথে লেখা এটা তুলনা কত, শুধু 73। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যদি প্রত্যয়নকারী সাক্ষী খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে দলিল কিভাবে প্রমাণ করতে হবে, কত ধারা, 69। 3 নাম্বার দেখেন, আইন অনুসারে প্রত্যয়িত হওয়া আবশ্যক এমন দলিল সম্পাদন প্রমাণ করতে কতজন প্রত্যয়নকারী সাক্ষীর প্রয়োজন, কয়জন, একজন, অন্তত পক্ষে একজন। 5 নাম্বার ভিভিআই দেখেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোন দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নাই, যদি দলিলটা রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধিত হয়, আর একটা কি সম্পাদনের বিষয়টি স্বীকার করে নিলে, নাকি ভাই। 8 নাম্বার ভিভিআই, নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক নিম্নলিখিত কোন দলিলটি সম্পাদনের বিষয় প্রমাণের জন্য সর্বনিম্ন একজন সাক্ষী দরকার, কোনটা,
ওয়েল। 10, 12 শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য অন্য স্বীকৃতি বা প্রমাণিত সাক্ষ্যের তুলনা করা কত দ্বারা? 73 খ। অফলাইনে যারা আছেন যতটুকু পড়ছি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন। মিউট আনমিউট করে দিছি, বলেন। আপনার কথা কিছুই বুঝি না। জাবেদা নকল সার্টিফাইড কপি স্যার, এটা একটু সাইটটা ক্লিয়ার করতে চাই, সার্টিফাইড সার্টিফাইড কপি খুব সহজ। সরকারি অফিস থেকে যে নকল তুলেন সেটাই কি সার্টিফাইড কপি। ভূমি অফিসে গিয়ে পর্চা তুলছেন বা যা যা করছেন, ওই ডিসি অফিসে গিয়ে পর্চা তুলছেন, এইগুলা কি সার্টিফাইড কপি। কোর্টে গিয়ে যে ওই যে রায়ের নকল তুলেন সেটাও কি সার্টিফাইড কপি। এই সার্টিফাইড কপি হলো মাধ্যমিক সাক্ষ্য। এ হলো সহজ কথা। ধন্যবাদ। দেখেন আমরা আজকে একটু কম পড়বো, আজকে এ পর্যন্তই। আমরা এখন 20 মার্কের ক্লাস টেস্ট আছে, অনলাইনে 2 গ্রুপেই দিতে পারবেন। আমরা সরাসরি পরীক্ষায় চলে যাচ্ছি।